তা হরিপদ, এই ঝড় বৃষ্টিটা কিন্তু বড্ড বেশি হচ্ছে। তা আর কি করা যাবে বলো? তবে গ্রামগঞ্জে ঝড় বৃষ্টির দিনে একটু বেশি সমস্যা হয়। হ্যাঁ, এই গ্রামের রাস্তায় আবার সাপখোপের ভয়। আর শুধু কি তাই, শুধু কি সাপ, তার সাথে একবার ভেবে দেখো, ঝড় বৃষ্টির সময় এত গাছপালার মধ্যে যদি একটি ডাল ভেঙে কারোর মাথায় পড়ে তাহলে কি হবে? কি আবার হবে? লোকটা অক্কা পাবে। হ্যাঁ, ব্যাপারটা যতটা বলা সহজ ততটা নয়, ভয়ানক ব্যাপার কিন্তু। মানুষের মরে যাওয়া তো খুবই সাধারণ ব্যাপার। থাক থাক, এমন ঝড় বাদলার দিনে এই শ্মশানের ধারে তুমি আর লোকের মরে যাওয়ার কথা বলনি তো। কেন, ভূতে ভয় পান নাকি আপনি? সে ভূতে ভয় কে না পায় বলুন? একটা ভূতের গল্প শোনাও না গো, এমন ঝড় বাদলার দিনে। শোনো তবে একটা ঘটনা। আমাদের গ্রামের বটগাছে একটা ভূত থাকতো। সেই বটগাছের নিচ দিয়ে যারা যেত, সেই ভূত তাদের সবার সামনে আসতো। প্রথমে কেউ বুঝতে পারতো না যে সে ভূত, বিশেষ করে বাচ্চাদের সাথে সে বন্ধুত্ব করত। তারপর একদিন সময় পেলে সুযোগ বুঝে সে বাচ্চাদের ঘাড় মটকাতো আর রক্ত চুষে খেত। পরের দিন তাদের শরীরগুলো রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যেত, কাগজের মতো সাদা হয়ে। অনেকে বলে সেটা ব্রহ্মদৈত্য ছিল, অনেকে বলে রক্তচোষা ছিল। বাবা আর বলো না, ভয় লাগছে। তবে ভালো লাগছে কিন্তু, এমন গা ছমছম করা পরিবেশে এমন গা ছমছমে ভূতের গল্প, উফ। তবে তুমি এমন গল্প কোথায় শুনলে বাবা? তুমি নিশ্চয় নিজে দেখোনি। আমি নিশিকান্ত বাবুর থেকে ঘটনাটা শুনেছি, আর ওর থেকে শুনেছি বলে বিশ্বাস করি যে ঘটনাটা 100% সত্যি। কারণ ও লোক তো মিথ্যে কথা বলবার লোক নয়। তাছাড়া আরো অনেকে বলেছে এই ঘটনার ব্যাপারে। তারপর কি হলো বাবা? আরে এই যে বললি ভয় পাচ্ছিস, তাও শুনতে ভালো লাগছে, বলো না। তারপর গ্রামে এক সাধিকা আসে। সাধিকা কি বাবা? যেসব মহিলারা তান্ত্রিক হয় তাদের সাধিকা বলে। তারপর? তারপর সেই সাধিকা এসে ভূত তাড়ায়। তারপর থেকে গ্রামে আর কেউ ভূতের উৎপাতের কথা শোনেনি। বাবা এসেছো? বাবা এসো, ঘরে বসো। একটু জরুরি বিষয় আসতে হলো রে মা। ঠিক আছে, তুমি আগে ঘরে তো এসো, তারপর কথা বলছি। তোকে একটা কথা বলবার ছিল, রাগ করবি না তো বল? কি বলবে বলো তো? এবারে বিয়েটা তুই করে নে, আর দেরি করিস না তুই। তুমি হঠাৎ এমন করে বলছো কেন বাবা? আর বেশি দেরি করা ঠিক হবে না, তাই বলছি। তোমাকেও আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতেই পারছি না। ছি ছি নিকিতা, তোর থেকে আমি এটা আশা করিনি। তুই জানিস যে দিবাকরের একটা পরিবার আছে, তার স্ত্রী পুত্র সব আছে। তারপরেও তুই না আমার মেয়ে হয়ে তুই এই বাড়ির সম্মান এইভাবে ডোবাতে পারলি? বাবা দেখো, তুমি আমাকে মান সম্মান শেখাতে এসো না। আর তুমি এসব বুঝবে না। এখন এসব নিউ ফ্যাশন, এগুলোই এখন নিউ ট্রেন্ড। আমাদের যুগে এসব হামেশাই হচ্ছে। সে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে আমার জানবার দরকার নেই, তবে আমি এ বাড়িতে এসব কিছু মেনে নিতে পারবো না। কিন্তু আমি তো সেটাই করব বাবা, যেটা আমি চাই। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যতক্ষণ আছি ততক্ষণ এ বাড়িতে কোনো অনাচার আমি হতে দেব না। আমি চলে যাওয়ার পর তুই যা খুশি তাই করিস। ওরে বাবা, মা বারবার মানা করে দিয়েছে সন্ধেবেলায় এই শ্মশানের রাস্তা দিয়ে না আসতে। তো খেলতে খেলতে দেরি হয়ে গেলে কি করব? বাড়ি গেলে আজকে মা নির্ঘাত মারবে। আরে বাহ, ওখানে তো দেখছি একটা লাউ গাছ রয়েছে। সেখানে 3-4টে লাউ ফুলে রয়েছে তো, বেশ বড় বড়। হ্যাঁ, ওর মধ্যে থেকে কয়েকটা আমি নিয়ে নিই। তাহলে মা যখন মারতে আসবে, আমি লাউ দিলে আর কিছু বলবে না, মা খুশি হয়ে যাবে।
এ কি আমার হাত ধরেছে কে? এ কি আমার হাত ধরে কে টানছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে বাবা কি সব হচ্ছে আমার সাথে? নিশ্চয়ই আমি ভূতের পাল্লে পড়েছি। ও বাবা বাঁচাও, পালাই! এ কি খোকা, তুমি এমন দৌড়ে দৌড়ে পালাচ্ছ কেন? এ কি তুমি কে? আমি একজন সিদ্ধা সাধিকা। আমি এই গ্রামেই থাকতাম। অনেক দিন পর আবার ফিরে এসেছি। আমাকে ভূতে তাড়া করেছে, তুমি আমাকে বাঁচাও। আমার কাজই মানুষকে ভূতের খপ্পর থেকে বাঁচানো। তুমি বাঁচাবে আমাকে? নিশ্চয়ই বাঁচাবো তোমাকে। আজকে তোমাকে নিয়ে একটা বিশেষ জায়গায় যাব। আমি জানতে চাইছি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে তুমি। এই খানিকক্ষণ পরই দেখতে পাবে, চলো না। এটা কোন জায়গা? আর ওই যে মহিলা বসে আছেন উনি কে? উনি হলেন খুব বড় মাপের একজন সাধিকা, যিনি চোখ বুজে বসে যজ্ঞ করছেন। কিন্তু তুমি আমাকে হঠাৎ এখানে নিয়ে এলে কেন? কাজ আছে। কি কাজ সেটা তো জানতে চাইছি আমি। তাহলে আমাদের কাজটা সম্পন্ন করি। বিলক্ষণ আমাবস্যার শুভ মুহূর্ত এসে গেছে। আর আমাদের দেরি করা উচিত হবে না। এখন না করতে পারলে তিথি চলে যাবে, তখন কাজ করেও কোনো ফল পাওয়া যাবে না। ঠিক আছে, বলি তো আমি নিয়েই এসেছি। এবার তোমার পূজার ব্যাপারটা তুমি দেখো। এই লোকটার নাম কি? এর নাম হরিপদ। একই আজকে বলি দেওয়া হবে। মানেটা কি? আমাকে তোমরা এখানে নিয়ে এসে এসব বলছো কেন? ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাই এখান থেকে। আমি আর থাকতে চাই না, এক মুহূর্ত থাকতে চাই না। কোথায় পালাবে তুমি বাবা? এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই বাছাধন। তুমি এখান থেকে তখনই যেতে পারবে যখন আমি চাইবো। এটা আমার সাম্রাজ্য। ফালতু কথা বলো না। এভাবে তোমরা ওপরওয়ালাকে খুশি করতে চাও মূর্খ। ওপরওয়ালা এতে আরো রুষ্ট হবে। আমি পালিয়ে যেতে চাই এখান থেকে। ওর গলা কাটো। লোকটা ভেবেছিল ভগবানকে খুশি করবার জন্য বলি দিয়েছে ওকে। ও জানেও না যে আমাদের খাবার জন্য ওকে বলি দেওয়া হয়েছে। কতদিন এরকম নরম মাংস খাইনি। মানুষের এমন মাংস খেতে কি যে মজা! দেহটাকে খেলাম মজা করে। অনেকদিন পর বড় তৃপ্তি পেলাম। এবার মাথাটাকে মাটিতে পুঁতে দেওয়ার পালা। তবে হ্যাঁ, এখানে যদি কোনো গাছ জন্মায় তবে আবার বিপদ আসতে চলেছে। গাছ জন্মাতে দেওয়া যাবে না এখানে। আরে এত রাত হলো, আয় বাবা পলু, খেয়ে যা। সারাদিন এপাড়া ওপাড়া চড়ে বেড়ালে আর এসে খাবে কি করে? ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যায়, তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না। কতবার বলেছি খেলাধুলা কম করে একটু বাড়িতে বসে পড়ায় মন দে। না, তা তো শোনেই না ছেলে আমার। আরে তুমি সবসময় ওকে এমন করে বকো কেন বলো তো? ও কি আমাদের তেমন খারাপ ছেলে? ও এসে খেয়ে যাবে এক্ষুনি। বাবা, আমার খুব ভয় করছে বাবা। আমি কোথাও যাব না এই ঘর থেকে। তোর আবার কিসের ভয়? কি হলো রে তোর? ছাড়ো না, ওসব ওর নাটক। খেতে ইচ্ছে করছে না তাই এখন নাটক করছে। না বাবা, আমি নাটক করছি না। কি হয়েছে বলতো তোর? বাবা, আমি রাস্তা থেকে আসছিলাম, তখন এই শ্মশানের ধারে রাস্তায় হঠাৎ করে দেখলাম একটা লাউ গাছ হয়েছে। সেই লাউ গাছের লাউ যেই পাততে গেলাম, অমনি আমার হাত ধরে কেউ আমার গলা টিপতে চাইলো। আমার মনে হলো একটা ভূত। দৌড়ে পালিয়ে এসেছি, তাই বেঁচে গেছি। না হলে আমাকে মেরেই ফেলতো তখন। আমার খুব ভয় করছে বাবা। গ্রামের মধ্যে ভূত? পলু তো কখনো মিথ্যে বলে না। তার মানে গ্রামের মধ্যে আবার ভূতের উৎপাত বেড়েছে। সাবধানে থাকতে হবে সবাইকে। তুমি কি ওর কথা বিশ্বাস করলে নাকি?
হ্যাঁ, বিশ্বাস করলাম, কারণ ও কখনো মিথ্যে কথা বলে না গিন্নি। আর তাছাড়া আমারও মনে হচ্ছে গ্রামের মধ্যে কিছু একটা অঘটন ঘটছে। তাহলে এখন উপায়? এখন আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আর সন্ধেবেলায় কেউ বাইরে তো বেরোবেই না। আর বেরুলে ওই শ্মশানের ধারের কোনো রাস্তায় যাবে না। আর বিশেষ করে গাছ জাতীয় কোনো জিনিসে হাত দেবে না ভুলেও। আরে সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে পাঠানোর কারণটা কি? কারণটা তুইও ভালো করে জানিস পলাশ। অনেক দিন ধরে যে কাজে একটা হিসেবে গন্ডগোল হচ্ছে সেটা আশা করি তুইও জানিস। জানি, কিন্তু সেটা দেখা তো আমার কাজ নয়। বিপদের সময় এরকম করে আমার কাছে তোমার কাছে ভাবলে চলবে না। কাজটা যখন দুজনে মিলে করছি তখন জিনিসটা দুজনকেই দেখতে হবে। কিন্তু আমরা দুজনে মিলে কি দেখতে পারি বলো তো? দেখ, ব্যাপারটা যেহেতু 2 নম্বরই, আমাদের ধান্দা যেহেতু 2 নম্বরই, তাই অন্য লোককে আমি এর মধ্যে আর কি আনতে চাই না। টাকা পয়সার হিসেবে একটা বড় গরমিল দেখতে পাচ্ছি কিছুদিন ধরে। তোকে জিনিসটা নিয়ে একটু ভাবতে হবে। ঠিক আছে, কি করতে হবে বলো? নিশিকান্ত, তুমি আমাকে যতই কাজের কথা বলো না, আমি তোমাকে শেষ করবার কথা ভাবছি। তুমি যতদিন আছো ততদিন মুনাফার পুরোটা আমি খেতে পারছি না। তাই তোমাকে এই দুনিয়া থেকে সরিয়েই তবে আমার শান্তি। ছি ছি, তোমরা সকাল সকালে এরকম নোংরা বিষয় নিয়ে আলোচনা করছো? তুই তুই ভেতরে যা, তুই ভেতরে যা। তুই ছোট মেয়ে, বড়দের কথার মধ্যে আসতে যাস না। হ্যাঁ, এখন তো আমি ছোট মেয়ে হয়ে যাব, তাই না? তবে তোমরা যে বড়দের কাজ বলে এইসব নোংরামি কাজগুলো করছো না, এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না। 2 নম্বরই কাজকে আমি কোনোদিনও সাপোর্ট করি না। এই সমস্ত কাজ তোমরা বন্ধ করো কিন্তু। আর বাবা, তুমি তো আমাকে অনেক বড় বড় কথা বলো, জ্ঞান দাও, তুমি শেষ পর্যন্ত এই কাজ করতে পারলে? বেশি বকিস না তো, ঘরে যা। মেয়ে মানুষ, নিজের যতটা কাজ আছে সেটুকু নিয়ে থাক, আমাকে জ্ঞান দিতে আসিস না। ওম হুম হুম ফট, ওম হুম হুম ফট। এবারে আমার সময় এসেছে লাউ বলি দেওয়ার। এত দিনে আমার লক্ষ্য পূরণ হয়েছে। এবারে আমি সিদ্ধি পাবো, কারণ লাউ থেকে বেরোতে শুরু করেছে তাজা রক্ত। কিন্তু এ কি, এ ভূত কোথা থেকে এলো? আমি এবার সবাইকে শেষ করে দেব। আমাকে খতম করবার সাজা আমি সবাইকে পাইয়ে ছাড়ব। কিসের সাজা, কিসের বদলা? কেন মনে পড়ে না? এই শ্মশানে আমাকে মেরে আবার মন্টু এই গাছতলায় পুঁতে দিয়েছিলিস। এতদিন আমার মন্টুর উপরে কাজ গজিয়েছে, আমার মুক্তি হয়েছে ওই পাতালের অন্ধকার থেকে। এবারে আমি সব কটাকে শেষ করব। তোকেও আমি ছাড়বো না, তোর রক্ত খাবো শয়তানি। এ মানে তোর মতো ভূতকে আমি ভয় পাই না। তোর মতো ভূত হাজারটা আমার পকেটে আছে, বুঝলি? তুমি কাকে ভয় পাও না পাও সেটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। এখনো পর্যন্ত এই অরুন্ধতী সাধিকাকে কেউ চ্যালেঞ্জ করে বাঁচতে পারেনি। আমার তো বাঁচবার প্রশ্নই আসছে না, আমি তো মরা। কিন্তু আমি তোকে মেরে ফেলবো। তুই এখন থেকে তোর মৃত্যুর প্রহর কোন জেনে রাখ। তোর মৃত্যু আসতে চলেছে খুব সামনেই। আমি চলে যাচ্ছি, আবার আসবো। এই শালা শালা নিশিকান্ত বাচ্চা আমার সাথে লাগতে এসেছে। ও জানে না যে ওর বাপেরও বাপ আমি। ওই কুত্তাটাকে আমি শেষ করে ফেলবো। আমাকে কিনা বলি হিসেব দেখতে। ওর বাপের চাকর নাকি আমি? কদিনের মধ্যেই ওকে শ্মশানে না পাঠাতে পারলে আমার নাম পলাশ নয়। মাল খাই। একবার বাইরে আয় তো, তোর সাথে একটু জরুরি কথা আছে।
বদমাইশ নিশিকান্তটা ডাকছে মনে হচ্ছে। এ সময় আবার শালা কি করতে এলো আমার কাছে? শয়তানটাকে শেষ করে হলো, বেশি বক করলে চাই তো। যাই আবার দেখি। এ কি এটা কি করে সম্ভব? আমাকে তো নিশিকান্ত ডাকছিল। এটা কি হরিপদর ভূত? আজকে তোর শেষ দিন পলাশ। এই জগতে তোর ইহলীলা শেষ করতে আমি এসেছি। অনেক শয়তানি করেছিস তুই, আর না, এবার তোর সময় এসে গেছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ছেড়ে তো দেবই তোকে, দেখ। ওরে বাবা পালাই, বাঁচাও বাঁচাও। তোর মতো শয়তানকে বাঁচানোর জন্য কেউ আসবে না আজকে। এতদিনে আমি বদলা নিতে শুরু করেছি, আবার প্রথম শিকার আমি গ্রহণ করেছি। এবারে সবগুলোকে শেষ করতে পারলে তবেই আমার শান্তি। এভাবেই আমি সবগুলোকে মারব, সবগুলোকে মারতে পারলে তবেই আমার শান্তি। নিশিকান্ত বাবু, শুনেছেন একটা বিপদ হয়ে গেছে, খুব খারাপ খবর। কালকে রাতে পলাশ মারা গেছে। কোথায় নিশিকান্ত বাবু? আরে পলাশকে আজকে পাওয়া গেছে ওদের বাড়ির সামনে। দেখে মনে হচ্ছে কেউ যেন গলা টিপে। এই তো আমার সোনা এসেছে। তা এতদিন কেন দর্শন দাওনি বলো তো সোনা? তোমার জন্য কত অপেক্ষা করি রোজ, আর তুমি আমাকে এমন এড়িয়ে যাও কেন? আমার সাথে একটু কথা বলো না গো। তুই এরকম ছ্যাবলা মেয়ের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন রে নিকিতা? তুই ঘরে যা। নিশিকান্ত বাবু, আপনার সাথে কিছু কথা বলবার ছিল। দেখো, আমার এখন কোনো কথা বলবার সময় নেই, আর তোমার সাথে তো আমি কোনো কথাই বলতে চাই না। তুমি এই বাড়ি থেকে বিদেয় হও। তোমার জন্য আমার মেয়ের চরিত্রে দাগ লেগেছে। তোমাকে যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি না দেখি। ঠিক আছে, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু যাওয়ার সময় আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই, যে কথা বলবার জন্যই আসা। বললাম না তোমার কোনো কথা আমি শুনতে চাই না, কিন্তু একটা কথা শোনা আপনার জরুরি। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি ওকে বার করে দিচ্ছ কেন বাবা? ও কি কোনো দোষ করেছে? তুই আর একটা কথা বললে তোর কানের গোড়ায় এক চড় মেরে দেবো তোকে আমি। মেয়ে বলে পরিচয় দিতে তোকে আমার লজ্জা করে। তুই আর একটা কথাও বলবি না। আমার কথাটা শুনে নিলেই পারতেন বাবু। বেরো, বেরো এখান থেকে তুই। বেরিয়ে যাচ্ছি, কিন্তু শুনে রাখুন, পলাশ মারা গেছে। কেউ বা কারা আজকে সকালে, মানে ওর ঘরের সামনে ওকে মেরে রেখে চলে গেছে। আজকে সকালে ওর মৃতদেহ পাওয়া গেছে। আপনার সময় হলে আপনি যাবেন। সাধিকা যাচ্ছে মনে হচ্ছে। আরে তুমি অরুন্ধতী সাধিকা না? হ্যাঁ, আমি অরুন্ধতী সাধিকা। তা এত বছর পরে আবার এখানে কি করছো? এখান থেকে তো চলে গিয়েছিলে, ফিরে এলে কেন আবার? জায়গাটা মনে পড়ছে? এই জায়গাটা, এই যে লাউ গাছটা যেখানে হয়েছে, এই জায়গাটা মনে পড়ছে তোমার? কোন জায়গাটা? ইয়ে মানে ঠিক কি মনে করতে পারছো না, তাই তো? ভালো করে ভেবে দেখো তো অতীতের কথা। ঠিক এই জায়গায় কি করেছিলে? মানে হ্যাঁ, মনে পড়েছে, এটাই সেই জায়গা। যাক, মনে পড়েছে তাহলে। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে তুমি হরিপদকে মেরে ওর কাটা মুন্ডুটা পুঁতে দিয়েছিলে। সেইখানেই বেরিয়েছে এই লাউ গাছ। তার মানে? তার মানে ঘাড়ের উপর বিপদ ঘুরছে আমাদের। কি বলছো কি পাগলের মতো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি যে ভুল বলি না তা তুমি জানো। অনেক দিন থেকেই ভূত আমাকে স্বপ্ন দিচ্ছিল, কিছুতেই শান্তিতে ঘুমোতে দিচ্ছিল না। তাই খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে দেখলাম এই গাছ গজিয়েছে। তার মানে ভূত এখন বাইরে বেরিয়ে এসেছে। কি সম্ভব?
শুধু সম্ভব নয়, এও সম্ভব, সেই ভূত তার প্রতিশোধ নেবেই। তোমার পায়ে পড়ছি সাদিকা, তুমি আমাকে বাঁচাও। তুমি তো জানো আমি তোমার কথা শুনে শুধুমাত্র কাজটা করেছিলাম। এখন তুমি আমাকে মৃত্যুর হাতে ছেড়ে দিও না। আমার প্রাণ, আমার বড় প্রিয়, আমাকে বাঁচাও। আমিও চেষ্টা করছি, তুমি নিশ্চিন্তে থাকো। দেখা যাক কতটা কি করা যায়। আমি চেষ্টা করব তোমাকে বাঁচাতে, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি এমন মুখ করে বসে আছো কেন গো? কিছু না, তুমি এসব বিষয়ে মাথা ঘামিও না তো। তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে গো? আমি তোদের সব কটার মাথা খাবো, তোদের রক্ত খাবো আমি। তোদের মারতে পারলে তবেই আমার শান্তি। ও মা গো, ও মা গো, ভূত! আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম সইনি। পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। তুমি ওকে দয়া করে কিছু করো না। আমি তোমাদের কিছু কথা বলতে এসেছি, শোনো মন দিয়ে। আজকে থেকে অনেক বছর আগে নিশিকান্ত আমাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে গিয়ে অরুন্ধতী নামের ওই দুষ্ট সাধিকার কাছে বলি দিয়েছিল, আর আমার মাথাটা পুঁতে দিয়েছিল শ্মশানের রাস্তার পাশে মাটিতে। আমার শরীরটাকে খেয়েছিল শ্মশানের যত ভূত। কিন্তু একটা জিনিস ওরা জানতো না, আমার মন্টুর ওপর যেদিন গাছ গজাবে সেদিন আবার আমি বেঁচে উঠব, আবার উঠে এসে আমি প্রতিশোধ নেব। এখন আমার মন্টুর উপরে লাউ গাছ গজিয়েছে, আমি আবার ফিরে এসেছি, আমি প্রতিশোধ নেব। কিন্তু তুমি এই কথাগুলো আমাদের বলছো কেন? বলছি কারণ যাতে তুমি তোমার ছেলেকে এই সত্যি ঘটনা ভূতের গল্প বলে শোনাতে পারো। আবার জীবনে আর কোনো চাহিদা নেই, শুধু চাই আমার গল্প বেঁচে থাকুক লোকেদের মধ্যে। দেখো বাবা, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, তোমার অনেক ভুলভাল কথা আমি শুনেছি। যার নিজের চরিত্র ঠিক নেই সে আবার আমাকে জ্ঞান দিতে আসে। হাহ। দেখ, আমার চরিত্রে ঠিক আছে কিনা সেটা আমি বুঝবো, কিন্তু তুই এই আধবুড়ো দু ছেলের বাপটাকে নিয়ে যদি স্বপ্ন দেখিস তাহলে তোকে মারতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। সারা জীবনে মারামারি ছাড়া আর কি করেছো তুমি? কেন, তোকে মানুষ করিনি? শুধু মানুষ করা কি সবকিছু বলে না বাবা? কোনোদিন ভালোবেসেছো আমাকে? কোনোদিন 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 দেখতে চেয়েছো আমার কি ভালো লাগে, আমার কি খারাপ লাগে, আমার কি চাই? ফালতু কথা বলিস না। তোমার মতো একটা চরিত্রহীন লোককে বাবা বলতে আমার ঘেন্না করে। শয়তান মেয়ে ছেলে, তুই চুপ কর। কি নিশিকান্ত, পাপের ফল ফলছে তো। এটা তুমি কি করলে নিশিকান্ত? তুমি তোমার মেয়েকে মেরে ফেলেছো। না 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 না, আমার মেয়ে মরতে পারে না। সে তোমার মেয়ে মরুক আর না মরুক, আমি তোমাদের দুজনকে খতম করব। আমাকে ছেড়ে দাও, এই সাধিকা বলেছিল বলে আমি করেছিলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। তোরা ক্ষমা চাইবি নরকে গিয়ে, তোদের নরকে পৌঁছাবো আমি এইভাবে। এ কি, এ কি, আমার কোনো শক্তি কাজ করছে না কেন? কোনো শক্তি আর কাজ করবে না। নিশিকান্তর ভুলের জন্য তুই তোর নিজের শক্তি হারিয়েছিস। এবার তোদের নরকে যাওয়ার সময়। লাগছে। আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, এবারে আমার মুক্তি হবে। আমি বিদায় নেব এই পৃথিবী থেকে। আমি আর কাউকে কোনোদিন বিরক্ত করতে আসবো না। তবে বাচ্চাদের মধ্যে আমার গল্প বেঁচে থাক। কেউ যেন আমার গল্পকে অবিশ্বাস না করে। অবিশ্বাস করলে আমি আবার ফিরে আসবো। পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কত টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে
কে কথা বললো? আমি গো আমি, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। এই শুনছো, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। গরুগুলোকে বিচুলি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করো। আমি আর একটু ঘুমিয়ে তারপর উঠবো, বুঝলে? আমার শরীরটা খুব খারাপ, সারা শরীরে বড্ড ব্যথা। এত কাজ করার তো অভ্যেস নেই। আমি একটু পরেই উঠে রান্না করে দেব, তারপর একে একে সব কাজ করে নেব। বাবাকে তো জানো, সময় মতো কাজ শেষ না হলে বাড়ি মাথায় তুলবে। আরে যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা ঠিক আছে। শীত প্রায় পড়েই গেছে, পানি কি ঠান্ডা! ইস, আমি যদি পুকুরের পানি হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো তখন এত কাজ করতে হতো না, 10 জনের কাজ আমায় একাই করতে হয়। তবুও পান থেকে চুন খসলে বাবা কথা শোনাতে চারে না। গরিবের মেয়েদের বাবা মা কেন বড় ঘরে বিয়ে দেয়? এত কথা বলে আর কি হবে? যাই, বাড়ি ফিরে যাই, নয়তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। এ কি গো, সকাল 7টা বেজে গেছে, এখনো খাবার পেলাম না। বলি, সূর্য মাথায় উঠলে তবে কি মাঠে যাব নাকি? না না, আমার রান্না হয়েই গেছে, তোমরা খেতে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাই এত খাবার কেন রান্না করছো? 3 জন মানুষ এক বেলায় এত খাবার খেতে পারে নাকি? না গো, ঘরে নতুন ধান এসেছে, সারাদিন ধান শুকাতে হবে, তারপর দুপুরের খাবার একসাথে রান্না করেছি। আর আমার বাবা এমন মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। যদি মাঠে যাওয়ার পথে আমার বাবাকে একটু তরকারি দিয়ে যাও, বাবা আমার বড্ড খুশি হবে। এসব তুমি কি বলছো? 2 দিন হলো তুমি এ বাড়িতে এসেছো, এখন সব বাবার বাড়িতে পাঠিয়ে আমাদের ধ্বংস করতে চাচ্ছ? শোনো, এমন কথা আর কখনো যেন আমি না শুনি। ঠিক আছে, আর বলবো না। আমাদের সংসারে প্রতিবেলায় রান্না প্রতিবেলাতেই হয়, গরম খাবার ছাড়া আমরা খেতে পারি না। দুপুরে তাড়াতাড়ি রান্না করে আমাকে মাঠে খাবার দিতে যাবে, মনে থাকে যেন। ইস, কি বিশ্রী! বলি, রান্নার সময় তোমার মন কোথায় থাকে? এই বিষাদ খাবার তো গরুতেও খাবে না। কেন বাবা, খাবার তো মজাই হয়েছে। কতদিন এমন মাছের তরকারি পাতে পড়েনি। তুমি স্বাদের কি বোঝো? হ্যাঁ, সারাদিন মাঠ আর গরুদের সাথে সময় কাটিয়ে তুমিও তাদের মতো হয়ে গেছো। নয়তো বাবার ওপর কথা বলার সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে আব্বা। এই বউ, তুমি মন দিয়ে কাজ করবে আর আমার খাবার নিয়ে মাঠে আসবে। আমি এখনই চললাম। যাও, আমাকে 2টো ডিম ভাজি ভেজে দাও। এসব দিয়ে একদম খেতে পারছি না আমি। আমি তো সবে খাবারে হাত দিলাম বাবা, পাতির ভাত ফেলে গেলে শুনেছি সংসারে অমঙ্গল হয়। যে অলক্ষী ঘরে তুলেছি, তাতে ঘরে বেশি দিন মনে হয় লক্ষ্মী থাকবে না। যার মা মাঠে গরু চড়ায় আর বাবা ঘরে বসে ধান ভাঙে, তার মেয়ে কেমন সেটা আমার আগেই বোঝার দরকার ছিল। এখন যাও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বাবাকে তো জিজ্ঞেস করা হলো না হাঁসের ডিম খাবে নাকি মুরগির ডিম। কি যে করি, আবার জিজ্ঞেস করব? না থাক বাবা, যদি আবার রেগে যায় তবে আমি একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম ভেজে নিয়ে যাই। বাড়ির বউদের একটু চাপে না রাখলে 2 দিন পর মাথায় উঠে বসবে। মেয়েটা রাধে ভালো, স্বাদ চড়ে না আর কাটেও না, তাই তো এমন মেয়ে ঘরে এনেছি। বাবা, কি হয়েছে বলো?
আকাশ তো বড্ড মেঘলা, ধান শুকোতে দিয়েছি। আপনি যদি আপনার ছেলের খাবারটা নিয়ে মাঠে যান তবে খুব ভালো হতো বাবা। তবে আমি এই দিকটা সময় মতো সামলে নিতে পারতাম। তোমার সাহস তো কম নয় বৌমা, তুমি আমাকে কাজ করার আদেশ দাও, আমাকে খাবার বেড়ে দাও, তারপর খাবার নিয়ে মাঠে যাবে, বুঝলে? এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো শুনছো? শুনে আর কি হবে, বেলা গড়িয়ে বিকেল হতে চলল, এখন এনেছো দুপুরের খাবার, নিয়ে যাও। আমি খাবার খাবো না, একবারে রাতে খাবো আমি। সব গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল গো। তোমার পছন্দের বটি চচ্চড়ি আর মুরগির ঝোল আছে, খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, খোলাতে ধানগুলো শুকোতে দিয়ে এসেছি। খিদের কষ্ট আমাকে কেন দিলে, তা কি আমি বুঝি না? তোমার বাবার জন্য খাবার না এনে তো আমি অপরাধ করেছি। যেমন বাপ তার তেমন মেয়ে। তুমি খেয়ে নাও, আমি বাড়ি যাই। আকাশের অবস্থা তো ভালো না, ধানগুলো তো ঘরে তুলতে হবে। আমার খাওয়া হবে, তারপর এই বাসনগুলো নিয়ে তুমি ঘরে যাবে। আমি পথের মধ্যে বাসন নিয়ে যেতে পারবো না। বড্ড হাঁপিয়ে গেছি, ধানগুলো তো ভিজেই গেল, আর আমিও ভিজে গেলাম। ভেজা ধান তুলে রাখলাম, কিন্তু কাল কড়া রোদে শুকাতে না পারলে যে ধানগুলো সব পচে যাবে। বুঝবেই তো যে অলক্ষণে মেয়ে ঘরে এনেছি, আমার সংসারের হাড়ির হাল করে ছাড়বে। দুপুরের বাসি বাসনগুলো এখনো পড়ে আছে, এটাও জানে না এটো বাসন ফেলে রাখতে নেই। ও জানবে কেমন করে, ও জানবে কেমন করে? ওদের ঘরে তো কলা পাতায় খাবার খায়, বাসন ধোয়ার বালাই নাই, জোটেও সব আমার কপালে। আমি বাসনগুলো ধুয়ে এক্ষুনি নিয়ে আসছি। সে যাও, তবে দেখো কাজ ফেলে পুকুর পাড়ে গল্প করতে বসো না। রাতের রান্না করতে হবে, রাতে কিন্তু মুড়ি ঘন্ট চাই, সাথে ডাল আর ঝরঝরে আলু ভাজাও লাগবে কিন্তু। সারা দিন সংসারের এত কাজ করি, তবুও কারো এতটুকু মন পাই না। জানি না কবে এই সংসার থেকে মুক্তি মিলবে আমার। ভেজা শরীরে থাকতে থাকতে কাঁপুনি দিচ্ছে, শরীরটা আর চলছে না। সারাদিন তাতে কুটোটিও কাটা হয়নি। যাই, দুপুরে একটু ভাত আর মাংসের তরকারি আছে, ওটুকু দিয়ে একটু খেয়ে নি। আরে বাপরে, সংসার ভেসে যায়, মহারানী আয়েশ করে পায়েস খাচ্ছেন। তা আপনার কি আর কিছু লাগবে নাকি? না মানে একটু খাবার পানি, একটু হাত পাখার বাতাস, বলুন না কি চাই। এই দাস হাজির আপনার হুকুমের তামিল করতে। আজ তোমার আবার কি হলো? এমন করে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো বলো? নিজের খাবারের কথা তো ঠিকই মনে থাকে, গরুগুলোকে যে খাওয়াতে হবে সে খেয়াল তোমার আছে? আমি খেয়েই তো গরুর খাবার দিতে যেতাম। আসলে ধান তোলার পর থেকে আমি একটু বসার সময় পাইনি গো, সারাদিন কিছু খাওয়াও হয়নি। তুমি একদিন না খেলে দেশ অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু গরুগুলো ঠিক মতো খেতে না পারলে দুধ দেবে না। দুধ বিক্রির টাকায় ভেবেছি আরো কিছু গরু কিনবো। কোথায় আমাকে সাহায্য করবে তা না, উনি নিজের কথা ভাবছেন। সংসারে এত নিজের কথা ভাবলে চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। ধানগুলো এত ভিজেছে কেন? ধান নষ্ট হলে টাকা কে দেবে? একটা টাকা আনার মুরদ নেই, শুধু অপচয় আর অপচয়। আপনি রাগ করবেন না, অবেলায় বৃষ্টি এসেছিল তো, রাতে অনেক রান্না করতে হবে। বলছিলাম কি, আপনি যদি গরুগুলোকে খেতে দেন, সারাদিন পর খাবার খেয়ে আমি আর দাঁড়াতে পারছি না। তা পারবে কেন? আলসে মেয়ে একটা, কোনো কাজ গুছিয়ে করতে জানে না। আমি কি রাখাল নাকি যে গরুকে খেতে দেব? এসব তোমার কাজ, নয়তো খামাখা একজনকে কেন আনবো বসিয়ে বসিয়ে খাওয়াতে? বাড়িতে এত কাজ আমি কি করে একা সামলাবো? বাড়িতে যদি একটা রাখাল রাখেন তাহলে খুব ভালো হয়, অন্তত একটা কাজ কমে যেত।
আমার কি বুদ্ধি নেই? তোমার বুদ্ধিতে আমার চলতে হবে। রাখাল রাখবো কেন? আবার আরেকটা পেট। আমরা তো রাজার বংশ নই। যাও, আহ্লাদ না করে সব কাজ সেরে ফেলো, যাও। যাক বাবা, আজকের মতো একটু বিশ্রাম পাওয়া গেল। বিধাতা, কালকের দিনটা একটু দেরিতে দিও, নয়তো আমাকে আরো দ্রুত কাজ করার শক্তি দিও। প্রতিদিন এত কথা শুনতে আমার একদম ভাল লাগে না। আমাকে এক খিল্লি পান সাজিয়ে দাও, এলাচ আর কালো জিরা দিয়ে সাজিও, কেমন? খাওয়ার পর পান না খেলে ভালো ঘুম হয় না। আপনি ঘরে যান, আমি পান সাজিয়ে দিচ্ছি। বিছানায় বসে কে পান সাজায়? তোমার কি কোনো কালেই বুদ্ধি হবে না নাকি? বাবা পান চাইলেন, তুমি যাও না, বাবাকে পানটা দিয়ে এসো। আমার বৃষ্টির পানি মাথায় পড়েছে বলে মাথাটা তুলতে কষ্ট হচ্ছে। বাবা কি পানটা আমার কাছ থেকে চেয়েছেন? এই 1 মাস হলো তুমি এ বাড়িতে এসেছো, তাতেই বাবাকে অবহেলা করছো। যাও, বাবাকে পান দিয়ে আসো। আর হ্যাঁ, ঘরে খাবার জন্য পানি নিয়ে এসো। কিন্তু ঘরের পানিও তো তুমি খাও না, প্রতিদিন বাসি পানি ফেলে দিতে হয়। তর্ক করো না। রাতে আমার পানির পিপাসা পেলে আমি কি পানির জন্য পুকুরে যাব নাকি? যাও যাও, কথায় কথা বাড়ে। সারাদিন অনেক ধকল গেছে, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম। হায় রে মানুষ, সকলের ঘুম পায়, শুধু আমারই ঘুম পেতে নেই। কাজের লোকের চেয়েও কি আমার মান এত কম? কি রে অনু, কেমন আছিস বুবু? ও বুড়ি দিদা, তা তুমি কেমন আছো? কখন এলে? বসো না। বললি না তো কেমন আছিস? সোনার প্রতিমা মলিন হয়েছে, মুখে আর কি দরকার বলার? এত দেখে তোর বাবা কেন যে এ বাড়িতে বিয়ে দিল? বাপ ছেলে একটাও মানুষ নয়, শুধু টাকা চেনে এরা, মানুষের কোনো মূল্য নেই। বাবা আমার কেমন আছে গো দিদা? বাবাকে দেখতে বড্ড ইচ্ছে করে। তুই কিছু জানিস না? কি ব্যাপারে গো? তোর বাবা এসেছিল তোকে দেখতে, তোর শ্বশুর তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। মনের দুঃখে তোর বাবা দূর গ্রামে কাজে গেছে, কবে ফিরবে তা কেউ জানে না। তাই বলে বাবা আমায় না বলে চলে গেল? বাবা চেয়েছিল আমি দুবেলা মাছ ভাত আর মোটা কাপড় পরে থাকি, বাবা তো তা না দেখেই চলে গেল। আমি কত সুখে আছি তা একবারও দেখলো না। মন খারাপ করিস না, যে সয় সেই রয়। আমি যাই রে, এই পথে এলে তোকে আবার দেখে যাব। এমনই কপাল আমার, তোমার মতো অসহায়কে যে দুটো খাবার দেব সে ক্ষমতাও আমার নেই। তুমি বসো, আমি কটা চাল এনে দিচ্ছি তোমায়, তুমি ফুটিয়ে খেও। না রে, তোর কিপ্টে শ্বশুর জানতে পারলে তোরই বিপদ হবে। বাহ বৌমা, যে বাড়িতে খাচ্ছ থাকছ, পরের কাছে আবার সেটারই বদনাম করছ। বাহ। না না বাবা, আমি কিচ্ছু বলিনি। আজ তোমার হচ্ছে, আজ তোমার খাওয়া বন্ধ। আরে কেমন কাপড় ধুয়েছ তুমি, একটাও পরিষ্কার হয়নি। হবে কি করে? কাজে মন না থাকলে তো হবেই না। যাও যাও, আবার ধুয়ে নিয়ে আসো ভালো করে, যাও। আর এই যে বুড়ি, আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর কোনোদিন না দেখা যায়, কথাটা মনে রেখো। তোমার সীমানায় আসতে আমার বইই গেছে, মানুষ নও তোমরা। এখানে এটা কিসের গাছ? পাতাগুলো দেখে তো পেঁপে পাতার মতো মনে হচ্ছে, কিন্তু এমন অদ্ভুত সুন্দর। পথে কি ফেলে গেল?
কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বরং এটাকে আমার বাড়িতে নিয়ে যাই, এটা সব সময় চোখের সামনে থাকবে, রান্না করে সামনে লাগিয়ে রাখবো। সব দুঃখের কথা বলার মতো সই হলো। বউ, ও বউ, হ্যাঁ বলো না। তোমার সাহস তো কম নয়। তুমি অন্যের কাছে বাড়ির নামে বদনাম করো। আজ তোমার একদিন কি আমার একদিন। আমি কাউকে কিচ্ছু বলিনি গো, তবুও বাবা আমাকে শাস্তি দিয়েছে, সারাদিন কিচ্ছুটি খেতে পারবো না। তুমি আবার নতুন করে কি শাস্তি দেবে? বাপের বাড়ি পাঠিয়ে দেব, তারও তো কোনো উপায় নেই। ধুর, যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও। আজ বেশ কষিয়ে মাংস রান্না করবে, কেমন? বেশ, তাই হবে। এক রাতে পেঁপেটা এত বড় হয়ে গেল, হবে না কেন? আমি না খেয়ে থাকলে তো পেঁপে গাছের নিচে পানি দিতে কখনো ভুলিনি। সারাদিন গাছের সাথে এত কিসের কথা? কোনো কাজ নেই তোমার? এতদিন হলো এ বাড়িতে আছো, তবুও বাড়ির হালচাল কেমন তা শিখলে না। আপনার কিছু লাগবে বাবা? এই কাপড়টা ধুয়ে নিয়ে শুকাতে দাও, কাল আমি পাশের গ্রামে যাব। দেখো, কাপড় যেন নতুনের মতো চকচক করে। এটা আমার শ্বশুরের দেওয়া একমাত্র উপহার। ঠিক আছে। পেঁপেটা তো বেশ, এটাকে একদিন রান্না করো। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে আহ! বাবা, গাছটা তো আমি লাগিয়েছি, কখনো জানতে চেয়েছেন আমি আসলে পেঁপেটা কি করতে চাই? কি আর করতে চাইবে? তোমার ওই হাবাতে বাবাকে দিতে চাইবে, তাই না? তাকে আর কোথায় পাবে? সে তো দূর গ্রামে গেছে দুঃখ দূর করতে। শোনো বৌমা, আমরা রোজগার করি, তাই সংসার আমাদের কথাই শেষ কথা, বুঝলে? যদি কোনোদিন আমাদের অর্থ সম্পদ এনে দিতে পারো, সেদিন তুমি যা বলবে আমরা তাই করব, বুঝলে? ও বুড়ি দিদা, কেমন আছো গো তুমি? কতদিন পর দেখলাম। আমার আর থাকা, আমি তোর জন্যই অপেক্ষা করছি অনু। তোর বাবা ফিরে এসেছে, বড্ড শরীর খারাপ তার, তাকে সেবা করার তো কেউ নেই। তুই একটিবার চল, কটা দিন দেখাশোনা করবি, আর যদি পারিস বৈদ্যি ডেকে সেবা করাস। তুই ছাড়া তোর বাবার আর কে আছে বল? সব আমার আছে বুড়ি দিদা, কিন্তু কিছুই সে আমার নয়। তবু চেষ্টা করে দেখি যদি যেতে দেয়। আমি এখন যাই রে অনু, তোর শ্বশুর বাড়ির লোকেরা দেখলে আবার দুটো কথা শোনাবে। ভালো থাকিস। বউ, খাবার হয়েছে, খেতে দাও। খেয়ে জমিতে যেতে হবে, আজ সেচ দেব, বুঝলে? আসতে দেরি হবে। রান্না হয়ে গেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। তুমি কাঁদছো কেন? চোখে উনুনের ধোয়া লেগেছে? তুমি পারো, কবে থেকে রান্না করছো, এখনো অভ্যেস করতে পারলে না। আমাকে কটা দিনের জন্য বাপের ভিটায় যেতে দেবে? আমার বাবার জন্য মনটা বড্ড কাঁদছে, বাবার শরীরটাও ভালো না। পাগল নাকি তুমি? বড় গরুটার বাচ্চা হবে, কদিন পর ফসল ঘরে তুলবো, কোথাও যাওয়া হবে না। আমাকে যা বলেছই, বাবাকে যেন বলতে যেও না। আমি বসছি, তুমি খাবার নিয়ে এসো। পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কটা টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে
আর পেঁপে ফলবে না। কি বলছোটা কি? একটা পেঁপে কি করবে জানো? আমার বাবার জন্য মনটা কেমন যেন করছে। যদি তার চিকিৎসা করাতে পারতাম। সব পারবে, তুমি এই পেঁপেটা পেরে নাও আর কেটে দেখো না কি হয়। আজ থেকে তুমি হবে রানী, সকলে তোমার দাস, কারণ ওরা কেবল টাকার গোলাম। তোমার কথা মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম জাদুর পেঁপে গাছ, আমার পেঁপে শুধু চাষি বউয়ের। তোমার দুঃখ দূর হোক, এবার সুখে দিন কাটাও। বাবা, আপনি যে সকালে বললেন আমি সংসারে টাকা দিতে পারলে এই সংসার আমার কথাই চলবে। আমি যদি টাকার বদলে হিরে দিই তবে কি করবেন? কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? যাও যাও, খাবার দাও। বাবা বলুন, কি করবেন? সারাদিন আমায় এত পরিশ্রম করতে হবে না, বলুন। আমি যা চাইবো তাই হবে তো? হ্যাঁ, হবে। দাও দেখি কেমন করে হিরে দিতে পারো। সোনাই চোখে দেখেছ কিনা সন্দেহ, এসেছে আবার হীরের খবর দিতে। হীরে আর কাচের তফাৎ বোঝো? এই দেখুন বাবা, একদম খাঁটি হিরে আমার পেঁপে গাছ দিয়েছে। এই পেঁপে আমার। এই পেঁপে গাছ আমায় কথা দিয়েছে প্রতি বছর আমাকে একটি করে পেঁপে দেবে, তাও হিরে ভর্তি। তবে কেউ আমায় দুঃখ দিতে পারবে না। আমি দুঃখ পেলে পেঁপে গাছে আর পেঁপে ফলবে না। আরে বাপারে, এ তো হিরে! এবার তো আমরা আরো ধনী হয়ে যাব। না না না, আমরা তোমাকে আর কখনো দুঃখ দেব না। তুমি দুঃখ পাও এমন আর কোনো কাজও করব না। তুমি শুধু বসে বসে হুকুম করবে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে কেন? বসে কথা বলো না। এই বোকা ছেলে, বাতাস কর আমার বৌমাকে। তুমি বসো না বউ, বলো বলো, তোমার কি চাই? আমার বাবা অসুস্থ, আমি চাই বাবাকে বৈদ্য দিয়ে চিকিৎসা করানো হোক। সাথে আমার বাবার খাওয়া পড়ার দায়িত্ব নিতে হবে। আবার বাপের বাড়ি? না মানে তোমার কোনো কাকা বা ফুপু থাকলেও তো বলতে পারো নাকি? আজই আমি লোক পাঠাচ্ছি, তুমি একদম ভেবো না। তুমি ঘরে যাও বৌমা, আমি সব ব্যবস্থা করছি, কেমন? অনু, তুমি এসেছো পরিদিতা? আমার বাবা কেমন আছে? খুব ভালো আছে রে। আহা, কপাল করে তোর বাবা তোর মতো পেয়ে পেয়েছে। সুখে থাক তুই। ও, আপনি আপনি তো অনুর বাবার গ্রামের লোক। খেয়ে যাবেন, কেমন? বা, খুব ভালো। তা দাও, একটা পথ পেলাম, আজ নিশ্চয়ই খেয়ে যাব। ভাগ্যিস চাষি বউ গাছটি পেয়েছিল। চাষি বউয়ের পেঁপে তার ভাগ্য ফেরালো। আরে বাহ, আমার পেঁপে গাছে নতুন পেঁপে ধরেছে। তোমাকে ধন্যবাদ পেঁপে গাছ। নীলিমা, কোথায় তুমি? দেখে যাও নীলিমা, শুনে যাও, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। আরে ছাতার মাথা, তুমি আবার এখানে হাজির হলে কেন? আর কোথাও যাওয়ার জায়গা ছিল না? এরকম করে বলছেন কেন আমাকে? আমি তো এবারই জামাই। এই জামাই হওয়ার কত যে দায়িত্ব তুমি পালন করেছো সেটা তো দেখতেই পাচ্ছি। কি হয়েছে বাবা? কি চিৎকার চেঁচামেচি করছে বাড়িতে? দেখ, তোর অকাল কুষ্মাণ্ড বর এসে হাজির হয়েছে বাড়িতে। নিশ্চয়ই শহরে নিজের পেটে রোজগার করতে পারেনি, তাই ভিখিরির মতো বৃষ্টিতে ভিজে ভিজে হাজির হয়েছে এখানে। তুমিও আমাকে অপমান করলে এভাবে নীলিমা। তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবাসা জানলে গোলে পালিয়ে গেছে। ভালোবাসা জানলা দিয়ে গোলে পালিয়ে গেছে। যার খাওয়ানোর মুরত নেই তার মুখেই ভালোবাসার কথা মানায় না। আমাকে অন্তত বাড়ির ভেতরে আসতে দাও নীলিমা। ঠিক আছে, এখনের মতো এসে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেবে ততই মঙ্গল। পলাশ, তুমি কবে এলে গ্রামে? আমি তো তোমাকে দেখিনি। কি করে আর দেখবে, এলাম তো এই সকালে।
কিন্তু তা বলে এরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছ কেন? গ্রাম ভালো লাগছে না বুঝি? গ্রাম ভালো না লাগলে কি আর গ্রাম দেখতে বের হই? গ্রাম দেখতে বেরিয়েছি মনটা ভালো করবার জন্য। আসলে জীবন ভালো লাগছে না আমার। কি হয়েছে বলো তো তোমার? এত ভাবছো কেন জীবন নিয়ে? ভাবতে হচ্ছে, যে মানুষটা আমার সব জেনে আমার হাত ধরেছিল, আজকে আমার সামান্য ব্যর্থতায় সেই মানুষটা আমাকে সব থেকে বেশি অপমান করছে। কেন, সংসার ঠিক করে চলছে না? হঠাৎ করে চাকরিটা গেল শহরের, ভেবেছিলাম এখানে এসে অন্তত একটু আশ্রয় পাবো, কিন্তু তার বদলে এমন অপমানিত হলাম যে কুকুরেও এমন অপমানিত হয় না। একটা কথা বলবো পলাশ তোমাকে, বড় ভাইয়ের মতো কথাটা শুনবে? বলো না গোপালদা, একমাত্র তুমিই তো শুভাকাঙ্ক্ষী আছো এখানে। নিজেকে প্রতিষ্ঠিত করো, তখন কারোর অপমান তোমার গায়ে লাগবে না, বুঝলে? সেটাই তো চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো থই পাচ্ছি না। আরে ভেবে দেখো তুমি কোন কাজটা সব থেকে ভালো পারো। যে কাজটা তুমি সব থেকে ভালো পারো সেই কাজটা লজ্জা শরমের মাথা খেয়ে করতে শুরু করো, একদিন দেখবে প্রতিষ্ঠিত হবেই। তুমি যখন সাহস দিয়েছো গোপালদা, নিশ্চয়ই চেষ্টা করব। এখন আসি, আবার পরে কথা হবে। হ্যাঁ, তুমি এই বাড়িতে বসে বসে খেলে কত টাকার অন্ন ধ্বংস করো সেটা জানা আছে তোমার? সেই জ্ঞান যদি তোমার থাকতো তাহলে কি আর ভিখিরির দশা এই বাড়িতে আশ্রয় নিত? আর কতদিন তুমি এভাবে বসে বসে খাবে বলো তো? একটা মানুষ এসে পড়ায় কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে? তাহলে কি আমি চলে যাব? এমন করে কথা বলছো যেন জগৎ উদ্ধার করে ফিরে আসবে, যেন আসার পর সারা গ্রাম তোমাকে মাথায় করে রাখবে। না, তোমাদের যদি এতই ক্ষতি করে থাকি তাহলে আমার আর তোমার ভার বওয়াটা উচিত নয়। তাহলে চাও না কিছু করে দেখাও দেখি নিজের দমে। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি, আমি নিজের পায়ে দাঁড়াবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করব। মুখের কথায় তো তুমি বাগ মারতে পারো, দেখবো কতটা সত্যি করে দেখাতে পারো। চেষ্টা নয়, সত্যি আমি এবার করে দেখাবো, এবং সেটাই হবে আমার এই অপমানের প্রতি উত্তর। তুমি ঠিক বলেছ গোপালদা, কিছু একটা করেই দেখাতে হবে আমাকে। কেন রে, হঠাৎ করে আবার কি হলো তোর? আর এই অপমান সহ্য হচ্ছে না, মনে হচ্ছে আর আমি নিতে পারবো না। এবার একটা প্রতি উত্তর দিতেই হবে, কিন্তু কি যে করতে পারবো কিছুই মাথায় আসছে না। আমি একটা কথা বলি তোকে। বলো না, তুমি বললে আমি সেটাই শুনবো। আমি জানতাম তুই ঝালমুড়ি বানাতে পারিস খুব ভালো, আমাকে অনেকবারে বানিয়ে খাইয়েছিলিস। এই বর্ষার দিনে তুই যদি ঝালমুড়ি বানাতে পারিস তাহলে লোকে কিন্তু পছন্দ করবে। তুমি বলছো? তার জন্য কিন্তু আত্মসম্মান নিয়ে ভাবলে চলবে না। দেখ, জীবনে যারা প্রতিষ্ঠিত হয় তাদের আত্মসম্মান নিয়ে ভাবলে চলে না। দেওয়ালে পিঠ থেকে গেলে আর আত্মসম্মান। তুমি যখন এটা বলেছো তখন আমি করবই, এবং আমি বিশ্বাস করি যে যদি আমি মানুষের মন জয় করতে পারি তাহলে সাফল্য আসবেই। তোর জন্য আমার শুভকামনা রইল। তুই যদি সফল হোস, আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। বাড়িতে জামাই রেখেছেন আর দেখছেন না জামাই কি করে বেড়াচ্ছে? কেন রে খগেন, তুই এরকম করে বলছিস কেন? পলাশ কি করেছে? হ্যাঁ, বংশের নাম ডুবিয়েছে আপনার। যে বংশ গ্রামের মধ্যে এত নামি দামি, সবাই সম্মান করে মাথা নত করে যে বংশের সামনে, সেই বংশে জামাই হয়েছে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে বেড়াচ্ছে। কি বললি তুই? তার এত বড় সাহস, সে আমার ঘরের জামাই হয়ে ঝালমুড়ি বিক্রি করে? তাছাড়া আবার কি, আমার তো দেখে লজ্জায় নাক কাটা যাচ্ছিল। লোকে বলছে যে অবিনাশ বাবুর জামাই ঝালমুড়ি বিক্রি করছে। অবিনাশ বাবু কি নিকম্মা জামাইকে দুমুঠো খাওয়াতে পারে না? লোকে এই কথা বলছে? বলবে না, লোকের তো এটাই সুযোগ। এই সুযোগে লোক বলবে, এটাই তো স্বাভাবিক। রাগে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বলছে খগেন। কিছু একটা কর তুই, শয়তান বাচ্চাটাকে, পলাশকে শাস্তি দে। দেখুন বাবু, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, পলাশকে আমার প্রথম থেকে পছন্দ ছিল না। এখন সে আপনার ঘরে জামাই বলে আমি এতদিন তাকে কিছু বলতে পারিনি। এখন আপনি যখন বলে দিয়েছেন তখন আমি শায়েস্তা করে দেব। সেটাই আমি চাই, যে ওকে শায়েস্তা কর তুই, আর এমন ভাবে শায়েস্তা করবি
যেন কোনো দিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি নিজে ওকে জামাই বলে পরিচয় দিতে চাই না, আর আমি চাই না যে ও ফিরে এসে আবার আমার মেয়ের জীবনটা ধ্বংস করুক। দেখুন বাবু, ভুল মানুষ মাত্রই হয়। আপনাদের জীবনে পলাশ একটা ভুল, আর সেই ভুলটাকে আমি সরিয়ে দেব। তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আরে দাঁড়া পলাশ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কি হলো, তুমি আমার রাস্তা আটকালে কেন? আজকাল ঝালমুড়ি বেচে তো প্রচুর মাল কামাচ্ছিস। নিজে উপার্জন করবার চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তাতে তোমার হিংসা করবার কিছু নেই। আমি কেন হিংসে করতে যাব? কিন্তু তুই যার বাড়িতে থাকিস, খাস, যার অন্ন ধ্বংস করিস, সে তো পছন্দ করছে না জিনিসটা। আর কি করে করবে বল অবিনাশ বাবু, আমার অন্নদাতা। সে যদি বলে তোকে সরিয়ে দিতে, তাহলে তো আমাকে কাজটা করতেই হবে, তাই না? মানেটা কি? তুমি চাও কি? দেখ ভাই পলাশ, তোর সাথে আমার অনেক পুরনো সম্বন্ধ, শত্রুতা। তাই আমি চাইছি শত্রুতাটা একেবারে শেষ করে দিতে। কিভাবে? এই দেখ। এইবারে এই বৃষ্টির জলে তোর রক্তে মিশিয়ে লাল হয়ে যাবে। সকাল হতে হতে তোর শরীরের সব রক্ত ধুয়ে চলে যাবে। তবে চিন্তা করিস না, আমি তোকে এমন ভাবে মরতে দেব না। হ্যাঁ চল, তোকে এই অবস্থায় জলে ফেলে দিই, কারণ এভাবে মরলে আবার লোকে দেখলে অনেক কিছু ভাবতে পারে। আমাকে ছেড়ে দাও, বাঁচতে দাও আমাকে, খগেনদা ছেড়ে দাও। চল বেটা চল। আমাকে ফেলো না, আমাকে জলে ফেলো না, মরে যাব। ডুবে যাচ্ছি, বাঁচাও। এতদিনে বেটার উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ যাই, অবিনাশ বাবুকে খবরটা দিয়ে আসি। বাবু, কাজ হয়ে গেছে? হয়ে গেছে মানে? খেল খতম? হ্যাঁ একদম। আপনার পলাশ বাবাজি আমার হাতের লাঠির খা খেয়ে জলে তলিয়ে গেছে। বেটা বাঁচবে না, ঠিক জানিস তো। আমার হাতে যে মার খেয়েছে সে বেঁচেছে এখনো পর্যন্ত। যাক, আপদ বিদে হয়েছে। তুই আমাকে শান্তি দিলি রে খগেন, এবার একটু শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো। আপনি সুখে শান্তিতে থাকবেন সেটাই আমি চাই। এবারে বল তুই কত নিবি? জাত শত্রু বিদে হয়েছে, এটাই আনন্দের। এর থেকে বেশি কি আর চাই? আপনি বরং আমাকে একদিন ভালো করে আপনার মেয়ে মানে নীলিমা দিদিমণির হাতের মাংসের ঝোল খাওয়াবেন এই খুশিতে। হ্যাঁ, বর্ষার দিনের মাংসের ঝোল খেতে বড়ই মজা লাগে। তুই যেদিন বলবি সেদিন খাওয়াবো তোকে। এত বড় বিপদ থেকে তুই আমাকে উদ্ধার করেছিস, শয়তান পলাশটাকে তুই খুন করেছিস, এতেই আমি শান্তি পেয়েছি। এটি কি শুনছি আমি? আমি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। হায় হায় হায়, এরা মানুষ না পিশাচ? আমি মানুষটাকে কোনোদিন মন থেকে ঘৃণা করিনি। হ্যাঁ, আমি ওর সামনে রাগ দেখিয়েছি যাতে ওর জীবনে উন্নতি হয়, কিন্তু এরা মানুষটাকে মেরে ফেললো। না না, সে মরতে পারে না, আমি বিশ্বাস করি না। এখন বুঝতে পারছি আসলে কে প্রতারক। লতাদি, একটু বিশেষ প্রয়োজনে তোমার কাছে এলাম। কি হয়েছে রে নীলিমা? আমি বড় ভুল করে ফেলেছি, তাই গোপাল দাদার কাছে আমার যাওয়ার মুখ নেই, তাই এসেছি তোমার কাছে। আরে বাবা, কি হয়েছে বলবি তো? আমি আমাদের মানুষটাকে অপমান করেছিলাম, কিন্তু কোনোদিন চাইনি যে সে মারা যাক। হাজার হোক তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার বাবা আর খগেন সবাই মিলে ষড়যন্ত্র করে পলাশকে খুন করে জলে ফেলে দিয়েছে। কি বলছিস তুই? গত রাতে সে যখন ঝালমুড়ি বিক্রি করে বাড়িতে ফিরছিল, তখন খগেন তাকে আক্রমণ করে লাঠির বাড়ি মেরে ওকে জলে ফেলে দিয়েছে। তাহলে তো ওর ঠিক থাকার সম্ভাবনা খুব কম, কিন্তু আমি বিশ্বাস করি না সে মরতে পারে। ও খুব সাহসী ছেলে। তুমি গোপালদাকে একটু বলো না, একটু খোঁজ নেবে গো।
তোর গোপালদা জানতে পারলে নিশ্চয়ই প্রচন্ড খোঁজ করবে, কিন্তু তুই যেভাবে বলছিস তাতে তো পাওয়ার সম্ভাবনা খুব কম। তবু আমার বিশ্বাসও ফিরে আসবে। তোর বিশ্বাস আর ভালোবাসার জোর যখন আছে, তখন ওপরওয়ালার কাছে প্রার্থনা কর সে যেখানেই থাকুক ভালো থাকুক, আর একদিন তোর বুকে ফিরে আসুক। আমি প্রার্থনা করে যাব, তুমি শুধু গোপালদাকে একটু বলো। সে বিষয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সেদিকটা দেখে নেব। আরে বহুদিন পর দেখা যে রতন, তা কি খবর তোর? শহরে গেলে আর পাত্তাই পাওয়া যায় না। শহর ঝাঁ চকচকে হলেও আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের দিকে মন পড়ে থাকে, কিন্তু কি করব বলো তো, পেটের দায় থাকতে হয়। তারপর বল ওদিকের কি খবর? কি আর খবর বলবো, দিন রাত শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষ মানুষকে ঠকাচ্ছে, খুন করছে, ধুলো ধোঁয়া দূষণ, আর মানুষে মানুষে হিংসা কলহ, এই নিয়ে আছে শহরের জীবন। আমার ভালো লাগে না, কিছু করতেও পারি না আবার। আজকাল এই দিকেও এসব শুরু হয়ে গেছে। এই দেখ না, অবিনাশ বাবুর জামাইকে কদিন আগে মেরে কোথায় যে ফেলে দিল সেটা তো জানতেই পারলাম না। আরে এই কথা বলতে আমার মনে পড়লো, শহরে হঠাৎ করে একটা কোত্থেকে লোক এসে ঝালমুড়ির ব্যবসা করে জমিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বললি তুই? ঝালমুড়ি? ব্যাপারটা খুলে বলতো আমাকে। আরে লোকটা কোত্থেকে এলো হঠাৎ করে জানি না, প্রথমে তো রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু তারা এত ভালো ঝালমুড়ি এবং এত বিক্রি যে দুদিনের মধ্যে দোকান খুলে একেবারে মানে বড় দোকান বানিয়ে ফেলেছে। তুই তার দোকান চিনিস? আমি তো রোজ খাই তার কাছে। তাহলে তার ঠিকানাটা দে তো, আমি যাব তার কাছে। এই নাও, লিখে নাও ঠিকানা। বেশ, যাও না, তোমারও ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগবে, দেখো। হে, চিনতে পারছো আমাকে পলাশ? এ কি গোপালদা, তুমি এসেছো? আরে তুমি এখানের খবর পেলে কি করে? তুমি আমাদের ভুলতে পারো, কিন্তু আমি কি তোমাকে ভুলতে পারি বলো? ভুলিনি গোপালদা, কাউকেই ভুলিনি, তবে দূরে আছি, ইচ্ছে করেই দূরে আছি। মানুষের স্বার্থপরতা আর পৈশাচিকতা নিতে পারলাম না গো, তাই এই দূরে থাকবার জীবনটাই বেছে নিয়েছি। কিন্তু দূরে থেকে যে অপমানের প্রতি উত্তর দেওয়া যায় না, নিজের ভেতরে সেই তাগিদটা নেই গো। কাদের উত্তর দেব? উত্তর তাদেরকে দেওয়া যায় যাদের সামনে জিতে যাওয়ার বাসনা থাকে। আমার কাউকে দেওয়ার কিছু নেই, আর পাওয়ারও কিছু নেই। নিজের মানুষ যখন আমাকে খুন করতে, তখন আর কাকে বিশ্বাস করব? দেখো, প্রত্যেক মানুষে ভুল করে, আর আমাদের উচিত একবার হলেও সেই ভুলটাকে ক্ষমা করা, অথবা সেই ভুলটার জন্য তাকে উপযুক্ত শাস্তি দিয়ে শুধরে দেওয়া। তুমি আজকে প্রতিষ্ঠিত হয়েছ তোমার পথে, সেজন্য আমি খুব খুশি, কিন্তু তুমি কি ভেবে দেখেছো তোমার জীবনে যদি আঘাত না আসতো তাহলে তুমি এত বড় প্রতিষ্ঠিত হতে পারতে না? সেই কথাটা তুমি ঠিকই বলেছ গোপালদা, এই কথাটা আমিও ভাবি মাঝে মাঝে, তাই আর কারোর প্রতি অভিমান রাখিনি মনে। ওপরওয়ালা যা দিয়েছেন আমাকে তাই মেনে নিয়েছি আমি। তুমি ভাবছো যে তোমার অনুপস্থিতিতে তোমার বউ খুব সুখে আছে, আসলে সে যে তোমাকে কতটা ভালোবাসতো তোমার চলে যাওয়া সেটা প্রমাণ করে দিয়েছে। সে এখন আগের মতো নেই, রোজ তোমার জন্য কাঁদে আমার কাছে এসে, রোজ খবর নেয়, রোজ তোমার বৌদিকে জিজ্ঞাসা করে তোমার কোনো খবর পেলাম কিনা। কিন্তু আমি কি করতে পারি বলো? একটা বারের জন্য হলেও ফিরে চলো। সকলের জানা উচিত যে তোমাকে খুন করবার চেষ্টা করেও তারা আটকে রাখতে পারিনি। তুমি তো তোমার রাস্তায় চলে সফল হয়েছো। এত করে যখন বলছো তখন যাব, কিন্তু মনে রেখো আমার এই ঝালমুড়ি বিক্রি করাই জীবন, এ জীবন আমি ছাড়তে পারবো না। তোমাকে ছাড়তে হবে না তোমার জীবন, শুধু তুমি সবাইকে একবার দেখিয়ে দাও যে কোনো কাজ ছোট নয়, কোনো কাজ করে কারোর সম্মানহানি হয় না, সব কাজই প্রতিষ্ঠিত হওয়া যায়। এত করে তুমি যখন সাহস দিচ্ছ, আর তোমার কথা যখন শুনে এসেছি এতকাল, তখন যাব তোমার সাথে। ও কি, কে এসেছে এটা? পলাশ, তুমি তুমি বেঁচে আছো?
যাকে খুন করতে চাইলেন তাকে ভিখিরি অবস্থা থেকে আজকে রাজার অবস্থায় দেখে চিনতে পাচ্ছেন না? আজও আপনার আমার সকলের থেকে অনেক বড় লোক, চাইলে আপনার মতো 100টা অবিনাশকেও কিনে বেচতে পারে। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। জীবনে প্রচন্ড বড় ভুল করে ফেলেছি। ধীরে ধীরে বুঝেছি নিজের ভুল। আজকে তোমাকে প্রতিষ্ঠিত দেখে নিজে খুশিও হচ্ছি, আর লজ্জায় মাথা নিচু হয়ে আসছে। এ কি পলাশ, তুমি ফিরে এসেছো? তো তুমি তুমি আমার কাছে ফিরে এসেছো? ফিরে এসেছি আমি, তবে ক্ষণিকের জন্য। আমি আমার বড় দোকান ছেড়ে কিছুতেই থাকতে পারবো না এখানে। সেখানে আমার অনেক কাজ। একদিন তোমরা সবাই চেয়েছিলে যে আমি তোমাদের অন্ন ধ্বংস না করি। আজকে আমার উপর নির্ভর করে প্রচুর মানুষ নিজের অন্ন সংস্থান করেছে, তাই তাদের কথা ভেবে চলতে হয় আমাকে। তুমি কয়েকটা দিনের জন্য শুধু আমার কাছ থেকে যাও, অন্তত নিজের করা পাপের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিই, না হলে যে আমি শান্তি পাচ্ছি না। আমাকেও ক্ষমা করে দাও বাবা পলাশ। বড় অবিচার করেছি তোমার প্রতি। কারোর বর্তমান অবস্থা নিয়ে যে তাকে অপমান করা উচিত নয়, এবং সে ভবিষ্যতে যে কোনো বড় কাজ করতে পারে সেটা আমি ভুলে গেছিলাম। আপনারা ভুল করছেন। আমার এখন কারোর প্রতি কোনো রাগ দুঃখ অভিমান নেই। আমি শুধু নিজের জীবনটা নিজের কাজ করে বাঁচতে চাই। তবে তোমাকে প্রতিশোধ নিতে হবে। ওই খগেন লোকটাকে তোমাকে শাস্তি দিতেই হবে। সেসব কথা পরে ভাবা যাবে। জীবন সত্যি বড় অদ্ভুত। যে ঘর একদিন আমাকে ঢুকতে দিচ্ছিল না, এখন সেই ঘর আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু আমি তোমার কোনোদিন ক্ষতি চাইনি। আমি তোমাকে খারাপ কথা বলতাম যাতে তুমি সেই কথাগুলো শুনে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। আসলে আমার নিজের খুব খারাপ লাগতো যে তুমি আমার বাপের ভরসায় জীবন কাটাবে। আমার তোমার প্রতি কোনো রাগ নেই। তাহলে তুমি দয়া করে আমার বাবাকেও ক্ষমা করে দিও। দেখো, মানুষ তো জীবনে অনেক ভুল করে, তবে এই খগেন লোকটাকে ক্ষমা করো না। ও বাবাকে উস্কে এই কাণ্ডটা করেছে। তোমাদের যদি মনে হয় শাস্তি দিয়েই সঠিক ফল পাওয়া যাবে, তাহলে বেশ। ফল পাওয়া যাবে কতটা শাস্তি দিয়ে জানি না, তবে মানুষের কাছে অন্তত এতটা বার্তা যাবে যে কাউকে নিয়ে কারোর কাছে চুগলি করতে নেই। ঠিক আছে, সেই দায়বদ্ধতা থেকেই আমি তোমাদেরকে সাহায্য করব খগেনকে শাস্তি দেওয়ার জন্য। আসলে সে তার পুরনো রাগের বদলা নিয়েছে তোমার ওপর। সেটা আমি খুব ভালো করেই জানি। আমিও খুব খুশি হয়েছি তোমাকে প্রতিষ্ঠিত দেখে। এখন থেকে আমি আর তুমি একসাথে থাকবো। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু খগেনকে কিভাবে শাস্তি দেওয়া যায়? সে তোমার সঙ্গে যেটা করেছে তুমিও ওর সাথে একদম সেটাই করবে। পালিয়ে যেতে দিস না মালটাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো বলে তো তোকে ধরিনি রে খগেন। তুই আমার শ্বশুর মশাইকে উত্তপ্ত করে যে কাণ্ডটা করেছিস, ঠিক সেই কাণ্ডটা আজকে তোর সাথে হবে। পাপের শাস্তি পাবি খগেন তুই আজকে। বাবু, একে তাহলে কি করা যায়? প্রথমে উত্তম মধ্যম দাও, তারপর মারতে মারতে ভরা বর্ষায় উত্তাল জলের মধ্যে ফেলে দাও। বেরোনা, বেরোনা লাগছে। জলের মধ্যে ফেলে দিলে মরে যাবো, সাঁতার জানি না। সেটাই তো একমাত্র শাস্তি হবে রে। দেখ, আমি কোনো ভুল করিনি, তাই তুই আমাকে মারবার চেষ্টা করেও কিচ্ছু করতে পারিসনি, কিন্তু তুই পাপ করেছিস, আর সেই জন্য ওপরওয়ালা তোকে কি শাস্তি দেবে কেউ জানে না। ওরে বাবা রে, বেরোনা, খুব কষ্ট হচ্ছে। এবার ওকে জলে ফেলে দাও। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, মরে যাবো, বাঁচাও, হায় ঈশ্বর, রক্ষা করো। আজকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। সকলের কাছে এরপরে অন্তত একটা বার্তা যাবে যে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাকে শুধরে দেওয়া উচিত, তাকে কুবুদ্ধি দিয়ে আরো পাপ করানো উচিত নয়। বাবা পলাশ, তুমি আমাকে ক্ষমা করে দিও, না হলে তুমি চাইলে আমিও জলে ঝাঁপ দিতে পারি। না না, আমি আপনার উপর কোনো রাগ করিনি। তাহলে এবার থেকে এই গ্রামে তুমি একটা তোমার ঝালমুড়ির দোকান খুলবে। আপনি যখন বলেছেন তখন আমি শহরের দোকানের পাশাপাশি এই গ্রামেতেও একটা ঝালমুড়ির দোকান খুলব। তাহলে আমরা রোজ পলাশের দোকানে ঝালমুড়ি খাবো আনন্দ করে।
এই সব আর কি দেখছো তোমরা? আমার মামার বাড়ির ইতিহাস শুনলে তোমাদের মাথা ঘুরিয়ে তোমরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলছো কি হে নীলিমা, তোমার মামার বাড়ির লোকেরা এত বড় লোক? বড় লোক মানে আমার দাদুর নিজের গোয়ালখানা তো এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আর দুধের গাই গরু, তার সংখ্যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তাও মোটামুটি কতগুলো? নয় করে তো 200 খানা হবে। বলো কি হে, তাহলে তো এতগুলো গরু পালনের জন্য তোমাদের ঘরে অনেক লোকজন রাখা থাকতো। সে তো বটেই, আমার মামার বাড়ির গ্রামের প্রায় অর্ধেক গ্রামবাসী আমার দাদুর ঘরে কাজ করত। নীলিমাদি, তুমি একটু মিথ্যে কথাটা বেশি বলছো। তোমার মামার বাড়ির লোকেরা মোটেই অতটা বড় লোক ছিল না। তোকে কে বললো? কে বললো তোকে? হ্যাঁ, তুই কি আমার মামার বাড়ি দেখে এসেছিস? নিজের চোখে দেখিনি, কিন্তু শুনেছি। বেশি বড় বড় কথা বলিস না তো লতা, তোকে এই জন্য আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু মিথ্যা কথা বলিস, সত্যি কথা বলবার সাহস নেই নাকি? আমি সত্যি কথা বলছি বলেই তো তোমার গায়ে জ্বালা হচ্ছে। তোমার মামার বাড়ির লোকেরা যদি এতই বড় লোক হয়, তাহলে তুমি এই গরিব ঘরে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি আসে যায়? হ্যাঁ, তুই এমন করছিস যেন তোর সংসার একেবারে বিরাট বিত্তমান। যা দেখি এখান থেকে, আমরা যেমন গল্প করছি করতে দে তো। আমাদের মাঝখানে আসবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছ, নিজের স্বামীকে সামলাগে যাও, লোকের বিষয়ে বেশি কথা বলতে হবে না। বাবারে, জীবনে কি করলাম? হাতে একটাও টাকা পয়সা নেই। নিজের ইচ্ছা মতো যে একটু আনন্দ করে বেড়াবো, সেইটাও উপায় নেই। কাজকর্ম করব কি? কাজ করতে ভালোই লাগে না, মনে হয় যেন সারাদিন বসে বসে ঘুমাই। কিন্তু এই সময় খিদে খিদে পাচ্ছে। গিন্নিটা আবার কোথায় গেল কে জানে। গিন্নিটা যদি ঘরের কাজ না করে, তাহলে উঠে খেতে পাবে না, মনে থাকে যেন। আরে, তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? সে তো পেয়েছি বটেই। তুমি যদি সকাল থেকে উঠে আমার দোষ ধরতে শুরু করো, তাহলে তো আমার কানে তোমার কথা আসবেই। আমি তোমার দোষ কোথায় ধরলাম বলো দেখি? আমি তো বললাম খিদে পেয়েছে শুধু। তাই নাকি? তা খাওয়ার জন্য ঘরে যে বাজার করতে হয়, নুন মশলা এসব আনতে হয়, সেগুলো কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আরে, ট্যাঁক মেরে কথা বলবে না কিন্তু, বলে দিলাম। আমি সকালবেলায় উঠে তোমার কথা শুনতে চাই না। বেশি কথা বলো না। যদি আজকে তুমি 2 পয়সা ইনকাম করে ঘরে না আনবে, তাহলে তোমার আজকে খাওয়া বন্ধ। খুব তো বড় বড় কথা বলো। তোমার মামার বাড়িতে এটা ছিল ওটা ছিল, কই মামার বাড়ি থেকে কিছু আনো দেখি। তাদের কাছে যা আছে তাদের নিজেদের নামে আছে, আমাকে দেওয়ার জন্য তারা বসে নেই। যাও, ঘর থেকে বিদায় হও দেখি। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আগে 1 পয়সা রোজগার করে আনবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দেব, তার আগে নয়। তুমি বললে বিশ্বাস করবে না ভাই। আমার মাসির বাড়িতে একটা ছেলে আছে, তা সে বিদেশে চাকরি করে, জানো তো? তার মাস মাইনে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, মাসে 5 লক্ষ টাকা। পারবে? আমরা কোনোদিন চোখে দেখেছি? আজ পর্যন্ত চায়ের দাম কোনোদিন ঠিক মতো দেয় না, তার মুখে আবার বড় বড় ভাষণ। ভাষণ মারতে পারলে আর কিছু চায় না। ভাষণ মারতে পয়সা লাগে না তো। বুঝলে ভাই, এই হচ্ছে কথা। আমাদের জীবনে আমরা কি পেলাম? এই 2 টাকা ইনকাম করি, 3 টাকা বেরিয়ে যায় পকেট থেকে। হ্যাঁ, এইভাবে ঘর সংসার চলে। আমরা সারা জীবনই গরিব থেকে যাব, বুঝলে? আচ্ছা গোপাল, তোর মাসির ছেলের সাথে তোর ভাব আছে নাকি তোর সাথে কথা বলে না বল দেখি? আরে, ভাব থাকবে না মানে? আমি যখনই তাদের বাড়িতে যাই, আমাকে দাদা দাদা বলে একেবারে মাথায় তুলে রাখবার জোগাড়। তাহলে তুই একটা কাজ করতে পারিস তো গোপাল। আরে না না কাকা, তুমি কি বলো হে? আরে, ওদের মতো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা সব বড় বড় কাজ করে, আমাদের পক্ষে কি সেই কাজ করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমি সেটা বলছি না। আমার দোকানে এতদিনে চা খেয়ে যে ধার বাকি রেখেছিস, সেই ধার বাকির টাকাগুলো তো তোর মাসির ছেলের কাছ থেকে নিয়ে এসে দিতে পারিস, তাই না? তার মানে মাসির ছেলে আমার ধারের টাকা কেন দিতে যাবে?
তাহলে এখানে লেকচার মেরে কোনো লাভ আছে কি? চুপচাপ খা, দিয়ে এখান থেকে বিদায় হ। আজকেও নিশ্চয়ই আমার টাকা দিবি না, তাই না? একদম মুখ সামলে কথা বলবে কাকা। এরকম করে কথা বললে আমি তোমার দোকানে কোনোদিন চা খেতে আসবো না। আই না এলি বাঁচি। আমি তো ফ্রিতে চা খাবার জন্য দান শিবির খুলে রাখিনি। এখান থেকে দূর হ, যা। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেব। কি করছেন বাবু? ব্যস্ত আছেন? আপনার সাথে কিছু দরকার ছিল বাবু। আপনার কি এখন সময় হবে আমার কথা শুনবার? আমি একটু নিজের চিন্তাতেই ব্যস্ত ছিলাম। হ্যাঁ বলো দেখি রতন, কি বলবে? বাবু গো, আমাকে দয়া করে আজকে একটা কাজ দিন গো বাবু। না হলে আমাকে যে আজকে আমার স্ত্রী ঘর ঢুকতে দেবে না বাবু। আপনি দয়া করে একটা কাজ দিন আমাকে। কাজের কথা বলছিস? মনে হচ্ছে তোর জন্য একটা কাজ আছে, বুঝলি? আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব বাবু। একদম আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি, তবে কাজটা খুব বিশ্বাসের, বুঝলি তো? তোকে কি বিশ্বাস করে কাজটা দেওয়া যাবে? আপনি দিয়েই দেখুন না বাবু, আমি কেমন এক নিমেষে আপনার কাজটা করে দিই। কিছু টাকা তোর হাতে দিয়ে আমি এক জায়গায় পাঠাবো। সেই টাকাটা তোকে ঠিক জায়গায় দিয়ে আসতে হবে, পারবি? মাঝ রাস্তায় টাকা নিয়ে কেটে পড়বি না তো? আপনি বিশ্বাস রাখুন বাবু, আমি কোনো মতেই টাকা নিয়ে কেটে পড়ব না। আমি আপনার টাকা যথা জায়গায় পৌঁছে দেব। তাহলে তুই একটু অপেক্ষা কর, আমি আমার হিসেবটা শেষ করে নিই, তারপর তোকে একটা ব্যাগে টাকাগুলো দিয়ে নামটা বলে দিচ্ছি তোকে কোথায় নিয়ে যেতে হবে। মানে বাবু, আজকে আমি কিছু হাত খরচা পাবো তো? মানে গিন্নিকে দেখাতে হবে তো? সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই অবশ্যই তোর হাত খরচা পাবি। ধন্যবাদ বাবু, আপনি আপনার কাজ শেষ করে নিন, আমি এখানে অপেক্ষা করলাম। আরে এখানে চায়ের দোকানদার বুড়ো আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি চা খেয়ে কেটে পড়ি তাহলে বুড়ো ধরতেও পারবে না আমাকে। এই যাই যাই, বেশি দেরি না করে বুড়োর কাছে যাই। কি গো কাকা, এক কাপ চা হবে নাকি? হবে বই কি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চা আপনাকে দিচ্ছি। এক কাপ চা দিও তো কাকা, খেয়ে আমাকে একটা কাজে বেরোতে হবে। তা কোথায় চললি তুই? এই যে কাকা, অবিনাশ বাবুর একটা বিশেষ কাজে আমাকে যেতে হবে। এই ব্যাগটা একজনকার কাছে পৌঁছে দিতে হবে। যাক, শেষমেশ অবিনাশ বাবু তোকে দিয়ে একটা কিছু কাজ দিল, তাই তো? হ্যাঁ কাকা, অবিনাশ বাবু যদি কাজটা না দিত তাহলে আমি আজকে ঘর ঢুকতে পারতাম না, এমন পরিস্থিতি হয়ে গেছিল গো। কি বলছিস কি? বউ নিশ্চয়ই ঝগড়া করছে ঘরে, তাই না? তাহলে আর বলছি কি, সে বিরাট ঝগড়া। সকাল থেকে উঠেই আমাকে কথা শোনাতে শুরু করে, রাত্রিবেলা হলে কথা শেষ করে। বাড়ির পুরুষ মানুষেরা যদি কোনো কাজ না করে তাহলে এক বিশ্রী ব্যাপার, কেউ আহা বাছা করবে না রে। আরে আরে, আমার চায়ের দাম না দিয়ে এই লোকটা পালিয়ে গেল। আরে আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল, কিন্তু লোকটা কে? জানি না তো, এই মাত্র লোকটা কোথা থেকে এলো কে জানে। এবার কি হবে? তোমার না হয় 5-10 টাকার ব্যাপার, আমার তো হাজার হাজার টাকার ব্যাপার কাকা। আমাকে এবার অবিনাশ বাবু আর ছেড়ে কথা বলবেন না। এবার ঘর থেকে কেন মনে হচ্ছে আমাকে এই গ্রাম থেকেই তাড়াবে অবিনাশ বাবু। হায় 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 হায়। কই গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খিদে তো পেটটা একেবারে চুই চুই করছে। তা কখন খেতে দেবে আমাকে? দিচ্ছি, দাঁড়াও। একটাই তো হাত আমার নাকি? যদি ঘরের কাজে একটু সাহায্য করো তাহলে তো একটু ভালো হয়। ঘরের কাজ করা আমার দায়িত্ব নয়, তার জন্য তুমি আছো। বাইরেও তো তুমি তেমন কোনো কাজ করো না। সকালে উঠে হরিপদ কাকার কাছে চা খেয়ে তারপর ঘরে এসে বসে বসে জ্ঞান দাও। তুমি কি বললে? আমি জ্ঞান দিই? শোনো গিন্নি, আমার মাসির ছেলের বাড়িতে। এই যে শুরু করে দিলে, এটাই হচ্ছে তোমার জ্ঞান দেওয়া। তুমিও ওদের মতো হয়ে গেছো জানো তো। ওই যেমন হরিপদ কাকা মাঝে মাঝে আমাকে বলে ওঠে, তুমিও দেখছি আজকাল সেরকমই বলতে শুরু করেছো। ভালো তো, সেরকম হয়ে যাওয়াই ভালো। অন্তত মুখের ওপর সত্যিটা তো বলতে পারবো। ওই জন্যই পাড়ার লোকেরা আমাকে বলে তোমার স্বামীকে সামলাও। আমি আর কি সামলাবো, আমার স্বামী বেঁকে বসে আছে। ঠিক আছে, আমি চললাম তাহলে। তুমি তাহলে বসো, আমাকে খেতে দিতে হবে না। আমি আজকে সারাক্ষণ না খেয়ে থাকবো। এই শোনো, বেশি গরম দেখিও না। বাবু গো, এদিকে যে ভীষণ বড় একটা সর্বনাশ হয়ে গেল বাবু। এবার আমাদের কি হবে বাবু? বিরাট এক সর্বনাশ হয়ে গেল।
আরে কি হলো রতন, তুই এর মধ্যেই ফিরে চলে এলি যে, আর তুই কাঁদছিস কেন? বাবু, আমি হরিপদ কাকার দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় একটা চোর এসে আমার পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে বাবু। এখন আমি কি করব? একটা কাজও কি তোদের দিয়ে ভালোভাবে হবে না? 20,000 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে, এখন সেই টাকাগুলোকে আমি কিভাবে ফিরে পাবো? আমাকে মাফ করে দেবেন বাবু, আমি জেনে শুনে ভুল কাজ করিনি। না 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 না, আমি ওসব দেখতে পারবো না। তোকে যেখান থেকেই হোক আমার টাকার ব্যাগটা জোগাড় করে এনে দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তোকে। তোর বউ ঘর থেকে বার করেছে, আমি সারা জীবনের মতো এই গ্রাম থেকে বের করে দেবো হতভাগা। বাবু আমি কি করব? আমার যে কোনো উপায় নেই বাবু। ওই লোকটা যে কোথায় থাকে আমি কিছুই জানি না। অনেকক্ষণ খুঁজছিলাম আমি, কিন্তু লোকটাকে কোথাও পেলাম না। চোখের নিমেষে যে কোথায় পালিয়ে গেল। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোকে একদিন সময় দিলাম, টাকাটা যেখান থেকে পারিস খুঁজে আন। আরে সাবাস, এই ব্যাগের ভেতরে দেখছি অনেক টাকা আছে। আমার ভাগ্য যে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে আমি এখানে মোটামুটি মাস 3 জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, তারপর আবার অন্য কথা। মাস 3 নয়, হয়তো 1 মাস তুমি ভালো করে থাকতে পারবে, ভালো ভালো জিনিস খেতে পারবে। এই কে রে বাবা, কি চাই তোমার এখানে? কি কি চাই? চুরির টাকার ভাগ চাই। যে টাকা তুমি চুরি করে এনেছো তার অর্ধেক টাকা আমার চাই। আর যদি সেই টাকা আমাকে না দাও তাহলে আমি তোমাকে ধরে আমাদের মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব। এই নানা দাদা, এই কাজ করো না। আজকে অনেকদিন বাদ এত টাকার মুখ দেখলাম, তুমি এরকম করে এসে কেচিয়ে দিও না সবকিছু। বেশ, দেব না। তাহলে তুই আমাকে টাকার ভাগ দে। আচ্ছা বেশ বেশ, তবে অর্ধেক টাকা না দিয়ে যদি মানে 80% আমি রাখতাম আর 20% তুমি রাখতে, তাহলে খুব ভালো হতো। ওসব চালাকি চলবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, না হলে কিন্তু আমি পদক্ষেপ নিতে বাধ্য হব। আরে না গো দাদা, না এত রাগ করো না। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। নাও নাও, তুমি তোমার টাকার ভাগ নাও, আর আমাকে এখন ছেড়ে দাও। বাপরে বাপ, এ তুমি কি করেছো? অবিনাশ বাবুর টাকা হাওয়া করে দিয়েছো। এখন অবিনাশ বাবু আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যে আমাকে বলে দিয়েছেন যদি আমি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে আমাকে গ্রাম ছাড়া করবেন। ওগো, তুমি এটাই করতে বাকি রেখেছিলে নাকি গো? এইভাবে মানুষকে বিপদে ফেলতে তোমার খুব ভালো লাগে? আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি ইচ্ছে করে করতে চাইনি, কিন্তু কি করব বলো, এমন বিপদে পড়ে যাব আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর কল্পনা করতে হবেও না। তুমি কালকে সকালে বাড়ি থেকে দূর হয়ে যাবে। যতক্ষণ না বাবুর টাকা বাবুকে ফেরত দিতে পারছো ততক্ষণ মুখ দেখাবে না এ বাড়িতে। এবারে কি তুমি আমাকে একটুও সাহায্য করবে না গিন্নি? তোমার কাছে অন্তত একটু সাহায্য আমি প্রত্যাশা করি। তুমি যতই সাহায্য চাও না কেন, আমি তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। নিজে যেটা ভুল করেছো সেই ভুল তোমার নিজেকেই শোধরাতে হবে। এই বিপদের সময় আমাকে একা ফেলে দিলে গিন্নি, আমি কোথায় যাব বলো দেখি? সেইটা তো আমার একবারও জানার দরকার নেই। তুমি কিভাবে সেই চোরকে ধরে টাকাটা জোগাড় করে আনবে সেটা দেখা আমার কাজ নয়। আমাকে যদি এই গ্রাম থেকে অপমানিত হয়ে বের হতে হয়েছে তখন তোমাকে আমি দেখাবো মজা। এবার বলো, সকালবেলায় খুব আমাকে জ্ঞান দিলে আমি নাকি বাতেল্লা দিয়ে বেড়াই। হ্যাঁ, দেখো আজকে তোমার জন্য কত টাকা এনেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে নিমেষের মধ্যে? এই তো অনেক টাকা। একদিনে কাজ করে কি এত টাকা পাওয়া যায়? কাজের মতো কাজ করলে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলবে এই টাকাগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসোনি তো? তুমি আমাকে এত বড় সন্দেহ করতে পারলে গিন্নি? আমি এই টাকাটা চুরি করে আনবো? এই শোনো, আমি সেরকম লোক নই যে আমি টাকা চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন যে টাকাগুলো তুমি কোথা থেকে এনেছো? আমি তো বারবার বলছি আমি এই টাকাগুলো রোজগার করে এনেছি। এখন কেউ যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে আমার কিচ্ছু করবার নেই। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখন তোমাকে আমি দেখে নেব। আরে যাও যাও, ভয় দেখিও না শুধু শুধু। সত্যি কথা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে আমার কি করবার আছে? হায় আমার পোড়া কপাল,
এই কপালে কি সুখ কোনোদিন এসে জুটবে না? যদিও বা একটা কাজে এলো, তাও আবার ফুরুত করে উড়ে চলে গেল। আমি আবার কোথায় যাব? যদি টাকার ব্যাগটা খুঁজে না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে অবিনাশবাবু কিছুতেই ছাড়বেন না। এখন আমি কোথায় যাব? কি গো রতনদা, তোমাকে তো এর আগে কোনোদিন এত সকালে এখানে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কি হয়েছে কি? খুব বড় বিপদ হয়ে গেছে বোন। কালকে অবিনাশবাবু আমাকে কিছু টাকা দিয়েছিলেন এক জায়গায় পাঠানোর জন্য। হঠাৎ করে আমাদের হরিপদ কাকার চায়ের দোকান থেকে সেই টাকাটা নিয়ে ফুরুত করে উড়ে যায় একটা চোর। এখন সেই টাকা আমাকে অবিনাশবাবুকে ফেরত দিতে হবে। সে কি গো, কে নিয়ে গেছে কিছু জানো? আরে লোকটা আমার পাশে বসেই চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এভাবে ব্যাগটা নিয়ে পালাবে সেটা তো বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো বোন? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বললো না। কি বলো গো বোন, আমাদের গোপাল? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। কিন্তু তাকে এখন কোথায় পাবো বোন? সে হরিপদ কাকার চায়ের দোকানে চা খেতে বেরিয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি এক কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার? কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরটার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, আমাকে মিথ্যে কথা বলবি না। আমি এটাও জানি তুই ওই টাকা চোরটার কাছ থেকে টাকা নিয়ে ঘরে গিয়েছিলিস। ভালো কথা বলছি, টাকাটা দিয়ে দে, ওটা অবিনাশবাবুর। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি। ওই চোরটা গাছতলায় বসে টাকা গুনছিল, তখন আমি চলে যাই সেখানে। তাই তার কাছ থেকে আমি অর্ধেক টাকা নিয়ে আসি। তুই আমাকে এক্ষুনি বল সেই চোরটার বাড়ি কোথায়। আমরা সেখান থেকে টাকাটা নিয়ে আসবো। ওই টাকাটা খুব দরকারি অবিনাশবাবুর। গোপাল, ভালোই ভালোই কথাটা বলে দে, না হলে কিন্তু এই বদনাম সারা জীবন থাকবে। সয়ে বেড়াতে পারবি তো? আচ্ছা আমি বলছি, তোমরা চলো আমার সাথে। আরাম আরাম, জীবন মানি হলো আরাম। হ্যাঁ, আরাম করে জীবন কাটাতে হবে, না হলে সারা জীবন কষ্ট করতে হবে। তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় নগেন, আমি গোপাল, তোর সাথে দরকার ছিল। এই সেই চোর বাবু, আপনি একে ছাড়বেন না। এই আমার টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়েছিল। ওরে বাবারে গোপাল, তুই আমাকে ফাঁসিয়ে দিবি। আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি রে গোপাল। সে তো আশা করবি না বটে। লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আরাম আয়েশ করে থাকা হচ্ছে, তাই না? তোকে আমি দেখাচ্ছি মজা। বাবু, এবারের মতো ছেড়ে দিন, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর দয়া করে কিছু বলবেন না, আমি আর কোনো দিন এ ভুল কাজ করব না। আমার চায়ের দামটাও তার সাথে চাই। কালকে ফ্রিতে চা খেয়ে চলে এসেছিলিস, সেই দাম যদি না দিস তাহলে তোর গায়ে গরম জল ঢালবো আমি। আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি দাদু। তুই তোর বাপকে দাদু বলিস শালা?